পরের দিন শুনানিতে তীব্রকে কোর্টে হাজির করা হয়। তীব্রের বলা ভিডিও ক্লিপ আর তুরের সাক্ষ্য তীব্রকে অপরাধী প্রমাণ করতে চাইলেও ঋদ্ধর ঠিক করা উকিল কেসের মাত্রা ঘোরানোর জন্য তুরের দিকেও আঙুল তুলতে চায়, কিন্তু পারে না। কারণ তার আগেই ভরা আদালতে তীব্র নিজের মুখেই স্বীকার করে যে ও তুরকে আটকে রেখেছিল এবং তুর যা যা বলছে সব সত্যি। এরপর আর কারো কিছু বলার থাকে না। তীব্র নিজ হাতে নিজের বাঁচার রাস্তা শেষ করে দেয়। ওকে নিজের সাপেক্ষে কিছু বলতে বলা হলে ও শুধু এটাই বলে, তুরের প্রতি দুর্বলতা আর পরিস্থিতি ওকে এটা করতে বাধ্য করেছে। উভয় পক্ষের রায় শুনে আদালত 3 দিন পরের ডেট দেয় রায় শোনানোর জন্য। আদালত থেকে বেরিয়ে পুলিশ যখন তীব্রকে নিয়ে যেতে চায়, ঠিক তখনই তুর তীব্রের সামনে এসে দাঁড়ায়। ওকে দেখে একটা জোরপূর্বক হাসি দিল তীব্র, আর তুর বলে উঠল, শাস্তি যখন পাবেন তখন বুঝবেন আমি কেন অস্থির ছিলাম। তাতে তুমি খুশি হলেই হবে। তুর কিছু বলতে চেয়েও পারল না। ও নিজের পথে হাঁটা দিতেই থমকে গেল। মাথায় হাত দিয়ে মাথাটা চেপে ধরল। তুর থমকে যাওয়াতে তীব্র দাঁড়িয়ে গেল। হঠাৎ করেই তুরের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। ও অস্ফুট স্বরে শুধু তীব্র নামটা বলে উঠল। তুর নিচে পড়ে যেতে ধরলেই তীব্র পুলিশের হাত থেকে কোনো রকম ছুটে এসে তুরকে মাটি থেকে পড়া আটকালো। তুর জ্ঞান হারিয়েছে। তোয়াসহ ওর বাবা তুরের জন্য অস্থির হয়ে পড়ল। তীব্র ওর নার্ভ চেক করে ভালোভাবে লক্ষ্য করতেই থমকে গেল। তোয়াসহ বাকিরা জিজ্ঞাসুর দৃষ্টিতে তীব্রের দিকে তাকিয়ে আছে। তীব্র তখনও স্থির। ওর কি করা উচিত নিজেও জানে না। তো খুব উদ্গ্রীব হয়ে তীব্রকে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু তীব্র কোনো কথা বলতে পারল না। তোয়া তীব্রের চোখে মুখে যেমন একটা খুশির ঝলক দেখতে পাচ্ছে, তেমনি দুশ্চিন্তাও। ও আবার জিজ্ঞেস করতেই তীব্র অপরাধীর দৃষ্টিতে খুশির ঝলক আড়াল করেই জবাব দিল, তুর প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্রই সেখানে সবাই যার যার মুখ চাওয়াচাই করল। তীব্র ভালোভাবেই বুঝতে পারছে ব্যাপারটা এখানে কারোর জন্যই সুখকর নয়, একমাত্র তীব্র ছাড়া। কিন্তু আফসোস, সেই খুশিটা এখন চাইলেও প্রকাশ করতে পারবে না। এর মধ্যে তুরকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হলো, কিন্তু তুর সবাইকে চিন্তিত দেখে বলল, আমার কিছু হয়নি, একটু মাথা ঘুরে গিয়েছিল গরমের কারণে, এত চিন্তা করো না। তখনই খেয়াল করে তুর তীব্রের বুকের মাঝে। ও দ্রুত নিজেকে ছাড়িয়ে নেয়। ও কিছু বলতে যাবে তার আগেই ওর বাবা হাত ধরে গাড়িতে বসিয়ে দেয়। সাথে তোয়া আর বাকিরাও চলে যায়। তীব্রকে জেলে নিয়ে যাওয়া হয়। তুর সবার আচরণে বেশ অবাক হয়। ওর বাবা সারা রাস্তায় গম্ভীরভাবে বসেছিল, আর তোয়াও একদম চুপচাপ। তুর বারবার তোয়াকে জিজ্ঞেস করলো কি হয়েছে, ওরা এরকম বিহেভ কেন করছে, কিন্তু কোনো উত্তর পায়নি। বাসায় ফিরলে তুরের চাচা বলে উঠল, মান সম্মানের আর সিটে ফোটাও বাকি রইল না। যেখানে ছেলেটা এত কাণ্ড করে বিয়ে করতে চাইল, আর তোমরা বিয়ে না দিয়ে নিজেদের মান ইজ্জত নিজেরাই ডুবালে। কথাটা শুনে তুরের বাবা তুরকে ভিতরে নিয়ে যেতে বলল। তুর বুঝলো এখন কিছু বলা ঠিক হবে না, তাই চলে গেল। তুরের বাবা কি করবে বুঝতে পারল না। সানি আর তানও এখানে আছে। সবাইকে চুপচাপ দেখে ওর চাচা জিজ্ঞেস করলো, কি হলো, তোমরা চুপ হয়ে গেছো কেন, কেসের কি হয়েছে? তোয়া জবাব দিল, ডক্টর রায়হান নিজেই সব স্বীকার করে নিয়েছে। তাহলে তো ভালোই, তোমার মেয়ের ঘাট থেকে দোষ নামলো। কিন্তু পাড়া প্রতিবেশীদের কথা এখন ভেবে কি লাভ? ব্যাপারটা আসলে তা নয়। তুরের বাবা বেশ চিন্তিত হয়ে উত্তরটা দিলেন। তাহলে? কথাটা বলতে বেশ ইতস্তত করলেন তুরের বাবা। তাই দেখে তোয়াই বলল, বাবা, তুর প্রেগনেন্ট। কথাটা বলা মাত্রই চারিদিকে নীরবতা বিরাজ করল। তোয়ার মা মুখে কাপড় গুজল, আর তুরের মা কথাটা শুনেই পড়ে যেতে নিলেন। তোয়ার মা ওনাকে সামলিয়ে নিলেন। এইটা শুনে তোয়ার বাবা বেশ গম্ভীরভাবে বললেন, এখন কি করবে, কিছু ভেবেছ? যাটুকু বাকি ছিল তাও এবার শেষ। তখন যদি ছেলেটার প্রস্তাবে রাজি হতে, তাহলে অন্তত কারো মুখে কোনো কথা নেই। তান কিছু বলতে চেয়েও পারল না। এখন যদি তীব্রের হয়ে কিছু বলে, তাহলে সেটাকে নিজের বন্ধুর হয়ে ওকালতি দেখাবে। আর সানিও এমন কিছু আশা করেনি। না চাইতে অদ্ভুতভাবেও জড়িয়ে গেছে এই ফ্যামিলির সাথে। তুরের বাবা প্রায় কান্না কণ্ঠে বলে উঠল, জানি না কী পাপ করেছিলাম যার কারণে আমার মেয়েটার সাথে এগুলো দেখতে হলো। ও যখন জানতে পারবে তখন। তুরের মা অঝরে কাঁদছে। ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, কারো কাছে করার তেমন কিছুই নেই। তো কিছুক্ষণ পর বলল,
ডক্টর রায়হানের সাথে এই নিয়ে কথা বলবে ছোট আব্বু? কি বলবো বলতে পারিস? উনি তো তুরকে বিয়ে করতে চেয়েছিল, ইনফ্যাক্ট এখনও চায়। নিজেকে কোনো রকম বাঁচানোর চেষ্টা না করেই আদালতে সবটা স্বীকার করেছেন। আর তাছাড়া উনি যদি সবটা সত্যি না বলতেন তাহলে আমরা এসব জানতেও পারতাম না। যেহেতু উনি ওনার অন্যায় বুঝতে পেরে নিজেই কোনো রকম বাঁচার চেষ্টা না করে শাস্তির জন্য প্রস্তুত, তোমাদের মনে হয় না ওনাকে একটা সুযোগ দেওয়া উচিত? আর তাছাড়া উনি বললেন যা করেছেন তুরের জন্যই করেছে। তুরের বাবা কি বলবেন বুঝতে পারছে না। পরিস্থিতি আজ এমন জায়গায় যে সে না চাইতেও নিজের মেয়েকে একটা ক্রিমিনালের হাতে তুলে দেওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছে। আমি জানি ব্যাপারটা তোর জন্য সহজ নয়, কিন্তু এখন আবেগী হওয়ার সময় নয়। তুই ভেবে দেখ, যা হয়েছে তারপরেও তুই তুরের জন্য কোনো ভালো ছেলে পাবি? আর পরের কথা বাদ দে, বিয়ের আগেই তোর মেয়ে মা হতে চলেছে এটা যখন সবাই জানতে পারবে, তখন তুরের কোনো দোষ নেই, সমাজের মানুষ এটা মানবে না। তুরকে দোষী সাব্যস্ত করে যা নয় তাই বলবে। তোদের তো সিসি করবেই, সাথে আমাদেরও মুখেও থুতু দেবে। এটাই নির্মম বাস্তবতা। কথাগুলো তোর বাবা গম্ভীরভাবেই বললেন। তান এতক্ষণ চুপচাপ থাকলো, এবার বলল, আমি জানি আমি যেটাই বলি না কেন সেটা আপনাদের তীব্রের হয়ে বলছি মনে করবেন। তবে এটাই বলবো, আমি ছোটোবেলা থেকে ওকে চিনি, আর আমি চাইতাম যাতে তুরের সাথে ওর বিয়ে দিতে, কিন্তু তার মাঝে এরকম একটা বিশ্রী কাণ্ড হয়ে যাবে ভাবিনি। তবে এটাই বলবো, আপনারা যতটা খারাপ ভাবছেন ততটা খারাপও নয়। আর তুর নিজেই বলেছে ওকে বিয়ে করে আপনাদের কাছে নিয়ে আসতে চেয়েছিল নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু তার আগেই তুর পালিয়েছে। আর তারপরেও আপনাদের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু আপনারাই ওকে ফিরিয়ে দিয়েছেন। আর আজ আদালত, উকিল যখন ওর দিকে আঙুল তুলেছিল তার আগেও নিজের অন্যায় স্বীকার করেছে যাতে তুর্কে কিছু শুনতে না হয়। ওর একটা অন্যায়ের জন্য আপনারা যদি এখন ভাবেন ও তুর্কে খুশি রাখতে পারবে না, তাহলে আমার কিছু বলার নেই। ওর ভুলটা সামান্য না, কিন্তু যখন সহজ উপায়ে যখন সেটা শুধরে নেওয়া যায় তখন সেটা করা উত্তম। বাকিটা আপনারা ভেবে দেখুন, আমার আর কিছু বলার নেই। তুরের বাবা কি বলবে ভেবে পেল না। তোর বাবা বেশ কঠোর কণ্ঠেই বলল, এখন দুইটা উপায় আছে এই সমস্যার। হয় তুই তুরের বেবিকে অ্যাবর্ট কর, না হয় তুরকে মেরে ফেল, তাহলে সমস্যাই শেষ হয়ে যাবে। আর যদি চাস মেয়েকে কোনো রকম কলঙ্ক ছাড়া বাঁচতে দিতে, তাহলে ডক্টর রায়হানের সাথে বিয়ে দে। ছোট আব্বু, আপনার একবার হলেও ব্যাপারটা ভেবে দেখা উচিত। তুর যখন জানতে পারবে ও প্রেগনেন্ট, তখন কি হবে? আপু, তুরের গলার আওয়াজে সবাই পিছনের দিকে তাকিয়ে দেখে। অবাক দৃষ্টিতে তুর তাকিয়ে আছে। ওকে দেখে বেশ ঘাবড়ে যায় সবাই। তুর তুই? তোয়ার সামনের দিকে এক পা এগোতেই তুর পিছিয়ে হাত দিয়ে ওকে থামতে বলল। আমি প্রেগ আর কিছু বলার আগেই তুর কেঁদে দিল। তোয়ার সামনের দিকে এগোতেই ও পিছনের দিকে দৌড় দিল। তোয়া পিছন থেকে তুর তুর বলে ডাকতে লাগলো, কিন্তু তুর শুনল না। ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। সবার অনেক ডাকাডাকির পরও তুর দরজা খুলল না, তাই বাধ্য হয়ে তায়ান আর সানি মিলে দরজা ভাঙল। আর যা দেখলো তাতে তো সবাই হতবাক। তুর ফ্যানের সাথে ওড়না বাঁধছে, এটা দেখে সানি গিয়ে ওকে নামিয়ে খুব জোরে একটা থাপ্পড় মারে। কি করতে যাচ্ছিস তুই? পাগল হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। কোনো অন্যায় না করেও আমাকে শাস্তি পেতে হচ্ছে, তাতে সত্যি পাগল হয়ে গেছি আমি। সানি কি বলবে বুঝতে পারল না। তুর আস্তে আস্তে সানিকে ধরেই কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। তুরের বাবা গিয়ে তুরকে জড়িয়ে ধরল। পাগল হয়ে গেছিস? তুই মরলে আমাদের কি হবে? আমরা তো তোর জন্যই বেঁচে আছি। আমি বেঁচে থাকলে তোমাদের অনেক কথা শুনতে হবে বাবা। সবাই সিসি করবে, আমার মরে যাওয়াই ভালো। তাহলে আমাকে আর তোর মাকেও মরতে বল। তুর আর কিছু বলতে পারল না, নিজের বাবাকে জড়িয়ে কাঁদতে লাগলো। তুরের বাবা মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, তোকে কিছু ভাবতে হবে না, কেউ তোকে কিছু বলবে না, তুই যা চাইবি তাই হবে। তারপর ওকে বিছানায় শুয়ে ওনারা বেরিয়ে আসেন। তুরের মা ওর মাথায় হাত বুলাতে থাকে, আর তো ওর পাশে বসে রয়েছে। তুরের বাবা বাইরে এসে শুধু একটা কথাই বললেন, যা হয়েছে তাতে আমার মেয়ের কোনো দোষ নেই, তাই ও যা বলবে তাই হবে। অন্যের পাপের দায় আমার মেয়েকে দিয়ে ওর ছোট মনকে আর বিষিয়ে দিতে চাই না। তো আর বাবা কিছু বলতে যাবে তার আগেই আবার উনি বলে উঠল, এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, তাই আমাকে কারো কিছু বোঝানোর থাকতে পারে না। তারপর কারো কথা শোনার প্রয়োজন মনে না করে বেরিয়ে যায়। ওদিকে বিছানায় শুয়ে নীরবে কাঁদতে থাকে তুর। পেটে হাত দিতেই কান্নার বেগটা বেড়ে যায়। কি করবে বুঝতে পারছে না। পেটে যে আছে সে তীব্রের অংশ, ভাবতেই সবটা কেমন বিষিয়ে উঠছে। কি করবে ও?
আচ্ছা, তীব্র কি এটা ইচ্ছে করে করলো? দিন তুরের চোখের জল মুছতে মুছতেই চলে যায়। কেউ কোনো কথা বলা বা বোঝানোর সাহস পায়নি ওকে। আর কী বা বোঝাবে? সান্ত্বনা দেওয়ার মতো কারো কাছে কি কিছু আছে? রাতের দিকে তুরের কান্না বন্ধ হয়ে যায়। ওর ঘরে শুধু তোয়া আর ওর মা আছে। ও শুকিয়ে যাওয়া চোখের পানিগুলো ধুতে ওয়াশরুমে যায়। ওর এমন স্বাভাবিক ব্যবহার দেখে ওরা বেশ ভয় পায়, কারণ তুন একবার নিজের ক্ষতি করার চেষ্টা করেছে। যদি আবার সেই চেষ্টা করে তবে ওদের আরও অবাক করে দিয়ে তুর ফ্রেশ হয়ে এসে বলে, আমার খুব ঘুম পাচ্ছে তো আপু, তুমি আজ অন্য রুমে ঘুমাও, আমি আজ একা ঘুমাবো। আর তাড়াতাড়ি করো, আমার সত্যি খুব ঘুম পেয়েছে। ওর এমন স্বাভাবিক কণ্ঠ শুনে বেশ ভয় পেলেন ওনারা। আর পাবে নাই বা কেন? যে মেয়ে কিছুক্ষণ আগেও মরতে গিয়েছিল সে এখন ঘুমাবে। তো ভয়ার্ত কণ্ঠেই বলল, আচ্ছা মামুনি তুমি যাও, তুরের সাথে আমি থাকছি। এটা শুনে তুর বেশ গম্ভীর কণ্ঠেই বলে উঠল, কারো থাকার দরকার নেই, বললাম তো আমি একা ঘুমাবো। এটা শুনে তোয়া আর তুরের মা নিজেদের মুখ চাঁচাই করলেন। কাঁপা কাঁপা কণ্ঠে তোয়া বলে উঠল, আমি থাকলে কোনো সমস্যা হবে নাকি তোর? আমি প্রতিদিন তো তোর সাথেই থাকি। কথাটা শুনে তুর হো হো করে হাসিতে ফেটে পড়ল, যেন তো কোনো বড়সড় জোকস মেরেছে, যাতে তুর নিজের হাসি থামাতে পারছে না। অন্য সময় হলে পাগলের মতো হাসার জন্য বকতো, কিন্তু আজ যেন তা ভয়ঙ্কর মনে হচ্ছে। ওদিকে নিজের হাসি থামাতেই পারছে না, তাই দেখে তোয়া বলে উঠল, এভাবে পাগলের মতো হাসছিস কেন? হাসবো না? তোমরা কথাটা বললেই এমন মনে হচ্ছে একা থাকলে আমি আত্মহত্যা করতে চাইব। কথাটা শুনেই তোয়া আর ওর মা আতকে উঠল। মানে কি বলতে চাইছিস তুই? এবার তুর বেশ শান্ত গলা জবাব দেয়, ভয় নেই আপু, এক ভুল বারবার করব না, এক ভুল বারবার করব না। শেষ করলে পাপ শেষ করব নিজেকে কেন? মানে? তুর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত মানে করতে হবে না, এবার তোমরা যাও, আমার ঘুম পেয়েছে। তারপর ওদের জোর করেই তুর বাইরে বের করে দরজা লাগিয়ে দিল। তারপর লাইট নিভিয়ে এসে শুয়ে পড়ল, যেন কত জন্মের ঘুম ও আজকে ঘুমাতে চলেছে। পরের দিন সকালে সবাই টেনশন করছে, কিন্তু কেউ তুরের দরজা ধাক্কানো সাহস পেল না। সকাল হয়ে গেছে অথচ তুর দরজা খুলল না। তুরের মা দরজার কাছে গিয়ে ধাক্কা দিবে, সেই মুহূর্তে তুর মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। দরজার সামনে ওদের দেখে কোনো রিয়াক্ট করলো না, গিয়ে খাবার টেবিলে বসলো। ওর কাজের আগামাথা কিছুই বুঝলো না। ও নিজের মতো নাস্তা নিয়ে ব্রেকফাস্ট করতে শুরু করলো। খাওয়ার সময় ওর বাবা বলল, তুর। হ্যাঁ বাবা বলো। কালকে যা হয়েছে হয়েছে, তা নিয়ে এখন আর কোনো কথা বলতে চাই না। আমার একটু কাজ আছে, একটু পর বাইরে যাব। কোথায়? এসে বলবো। আর কিছু না বলেই চলে গেল। তারপর আবার রুমে গিয়ে দরজা দিল। একদম দুপুরের পর দরজা খুলে বাইরে বের হলো। তারপর একটা বড় শ্বাস নিয়ে সিএনজি নিল। সেখান থেকে হাসপাতালে গেল। গিয়ে দেখে সানি এসে গেছে। ওকে দেখে সানি জিজ্ঞেস করলো, কিরে আমাকে এখানে কেন আসতে বললি? হসপিটালে কেন? তোর কিছুক্ষণ সানির দিকে স্থির দৃষ্টি দিল, তারপর বলল, অনেক জ্বালিয়েছি তোমায়, শেষবারের মতো আমার একটা উপকার করবে? সানি বেশ ইতস্তত হলো। তোর কি করতে বলছে বুঝলো না, বলল, আচ্ছা বল। ওর কথায় তুরের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। কিছু না বলেই সানিকে নিয়ে হাসপাতালে ঢুকলো। হাসপাতাল থেকে বেরিয়ে আসতেই সানির মুখে একরাশ বিরক্তি ফুটে উঠেছে, কিন্তু তুরকে কিছু বলল না। তুরও কিছু বলল না। সানি বেশ বিরক্তি নিয়ে মনে মনে বলল, শালা কোন জন্মে যে পাপ করেছিলাম যার জন্য আমার এই পাগলের পাল্লায় পড়তে হইল। শালা এই ডাক্তার হালারে আমার সাইকো মনে হয়েছে, কিন্তু এটাও যে পাগল হয়ে গেছে সেটা আজ জানলাম। তুর বুঝলো সানি বেশ বিরক্ত। সানি নিজের বিরক্তি কাটিয়ে বলল, আপনি এবার কই যাইবেন? থানায়, তীব্রের কাছে। হালার সবার কাছে শুনি ডক্টর রায়হান, আর তুই পাগলি যার মুখে শুনি ওইটার নাম তীব্র। হ্যাঁ রে, তুই এই নাম পাইলি কোথা থেকে? তীব্র না ডক্টর রায়হান না কেসার, কি আসে যায়, মানুষটা তো এক। সানির আর সহ্য হলো না। তুরের ক্ষেত্রেও যতটা ধৈর্য দেখিয়েছে অন্য কোনো সময় এতটা ধৈর্য ছিল কিনা জানা নেই। না চাইতেও তুরের সব কথা শুনে যাচ্ছে। অন্য কেউ হলে বলতো, ক্ষমা করে দেমা, মরলে মর, এই অধমরে আর জ্বালাইস না। আর কী বা করবে বেচারি, এমনি মরা, তাই এতটুকু ধৈর্য সয়ে নিল। তারপর আর কি, নিজের সাথে বাইক নিয়ে এসেছিল, সেই বাইকে করে রওনা দিল থানায়। থানায় পৌঁছাতে শাহন তুরকে দেখে বেশ অবাক হলো। তারপর বলল, তুমি এখানে? আর সানি, তুই ওকে এখানে নিয়ে এসেছিস কেন? দায় ঠিকা মরছি না,
এই জন্য নিয়ে আইছি। আমার বিয়ে করা বউ, তাই আবদার করছে, ফালাইতে পারি নাই। অনেকটা রেগে ব্যঙ্গ করে বলল। সানির এমন কথায় শাওন পরিচিত, তাই কিছু বলল না। তাই তুরকে জিজ্ঞেস করলো। তুর কিছু বলতে যাবে তার আগেই সানি বলল, হ কর কর, ভালো কইরা জিগা। হঠাৎ করিয়া লাল কাপড় দেখাইয়া সারের ঘুতে খাওয়ার শখ কেন জাগছে? যা খাইছিল তা কম হইছে নাকি? আরে ও যদি আমার কেউ হইতো, সত্যি গলা চাইপে মাইরা লাইতাম। শালা মাইয়া মানুষ বলতেই ঝামেলার গোড়া। ওনার কথা ছাড়ুন শাওন ভাইয়া, আমি তীব্রের না মানে ওনার সাথে দেখা করতে চাই। এই দেখো দেখো কি মাইয়া, আমার কথা ছাড়তে বলছে। কত ভালো চেনে আমাকে। আমার গার্লফ্রেন্ডগুলো অত প্যারা দেয় নাই। আর এই স্যামরি শাওন খুব ভালোই বুঝতে পারছে কিছু একটা হয়েছে, না হলে এই অবস্থায় সানি তুরের ওপর এতটা ক্ষেপ্ত না। তুর, তুমি বারবার কেন ওই লোকটার সাথে দেখা করতে চাও? দরকার আছে প্লিজ ভাইয়া। ওকে আলাদা সেলে রাখা হয়েছে, তবে তুমি সেলের বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারবে। জি ধন্যবাদ। তারপরও সানিকে ওর সাথে যেতে বলে, কিন্তু সানি কোনো গুরুত্ব না দিয়ে নখ কামড়াতে থাকে। তাই তুর ওর হাত ধরে জোর করে নিজের সাথে নিয়ে যায়। এটা দেখে শাওন বেশ অবাক হয়, কারণ ও সানিকে চেনে, ও যা বলবে তাই। কিন্তু এখন মনে হচ্ছে তুরের কথায় না চাইতেও সব করছে। সেলের চারিদিকে অন্ধকার। তীব্রকে যেখানে রাখা হয়েছে সেখানে গিয়ে দেখে তীব্র উপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছে। পায়ের আওয়াজে তীব্র সামনের দিকে তুরকে দেখতে পেয়ে নিজের শরীর ভালোভাবে ঢেকে নেয়, যাতে ওর শরীরের আঘাতগুলো তুর না দেখে। ওকে এখন এসব দেখাতে চায় না তীব্র। ওকে দেখে এক ঝলক খুশি নিয়ে ছেলের শিকের কাছে আসে শিক ধরে, কিন্তু চাওয়া সত্ত্বেও বাইরে বেরিয়ে তুরকে ধরতে পারে না। তুরকে দেখে খুশির ঝলক ফিরে পেলেও সেটা মুহূর্তের আগে পরিণত হয়, কারণ তুর সানির হাত ধরে আছে। তীব্রের মুখ দেখে ব্যাপারটা বুঝল তুর। ও নিজের হাতের দিকে তাকিয়ে তা ছেড়ে দিল। তারপর ধীর পায়ে তীব্রের কাছে গেল। তুর ছেলের শিকে হাত রাখতেই তীব্র সেই হাতটা নিজের মুষ্টিতে আবদ্ধ করতে ওর ধরা হাতেই হাত রাখল। তুর শান্ত চাহনিতে বলে উঠল, এটাই চেয়েছিলেন না আপনি? আমি আপনার কাছে ছুটে আসি, বাধ্য হয়ে আপনার কাছে ফিরতে, দেখুন আমি এসেছি। তীব্র যা শুনতে চেয়েছে তাই বলছে তুর, কিন্তু ওর কথাগুলো যেন তীব্রের কেমন লাগলো। তুর, আপনি কিছু বলবেন না। আমি বলতে এসেছি আজ, আর এটাই বলতে এসেছি আপনি জিতে গেছেন। আমি এসেছি আপনার কাছে। তুর, তুমি? আমি কি? এটাই তো আপনার প্ল্যান ছিল, যাতে আমি কোনোদিন আপনাকে ছেড়ে যেতে না পারি। আচ্ছা বলুন তো, কী পেয়েছেন আপনি আমার মাঝে, যার কারণে এত কিছুর পরও আপনি আমাকে ছাড়তে পারলেন না, বরং আরও নোংরা হতে লাগলেন? তুর, আপনার কি মনে হয় আপনার এই চালে আমি আপনাকে সফল হতে দেব? কখনো না। কি বলছো তুমি? সংশয়ের দৃষ্টিতে কথাটা বলল তীব্র। তখনই একটা কাগজ তীব্রের সামনে ধরল। তীব্র কাঁপা কাঁপা হাতে কাগজটা খুলল। খুলতেই কাগজটা পড়ে গেল আর তীব্র প্রচণ্ড রেগে গেল। এসবের মানে কি তুর? আপনার কি মনে হয় আপনার পাপের ফসল আমি নিজের মধ্যে লালন করব? তুর, প্রচণ্ড রেগে চিৎকার করে কথাটা বলল তীব্র। পেপারটা বেবি অ্যাবর্শন করার জন্য ছিল, কবে করা হবে তার ডেট দেওয়া হয়েছে। তীব্র প্রচণ্ড রেগে গিয়ে বলে, দেখো তুর, আমি তোমার সব কথা শুনেছি, তোমার দেওয়া সব শাস্তি মাথা পেতে নিয়েছি, তাই কি তীব্র? আপনি আপনার কর্মফলে শাস্তি পাচ্ছেন। আমাকে কিসের শাস্তি পেতে বলছেন? আমি যা করছি তাতে এই বাচ্চার কোনো দোষ নেই। আমারও তো কোনো দোষ ছিল না তীব্র। তুর, নিজেকে শান্ত করার চেষ্টা করছে তীব্র। নিজের ঠোঁট কামড়ে রাগটাকে কন্ট্রোল করতে চাইছে, কিন্তু না। তুর, বাচ্চাটা নির্দোষ, বিশ্বাস করো, আমি খুব করে চাই ওকে। তুমি জানো না ও কতটা ইম্পর্টেন্ট আমার জন্য। আমি কতটা খুশি তুমি জানো না। তুমি যা বলবে তাই। আমি খুশি নই তীব্র, খুশি নই আমি পারবো না আপনার অস্তিত্বকে নিজের মধ্যে ধারণ করতে। তুর, ও শুধু আমার নয়, তোমারও। তাহলে আমার ইচ্ছে শেষ, তাই না? ওকে রাখবো নাকি? কথাটা শেষ হওয়ার আগেই তীব্রর গলা চেপে ধরল। মুহূর্তেই তুরের কাশি উঠে গেল। সানি এসে তুরকে ছাড়াতে চাইল, কিন্তু পারল না। চেঁচামেচি শুনে শাওন আসতেই ওর মুখ থেকে বেরিয়ে এলো, ও মাই গড, তীব্রের ছাড়ার নাম নেই। অনেক হয়েছে তুর, অনেক শুনেছি, আর না, ব্যাস। এবার সহ্যের বাঁধ ভেঙেছিস তুই। এই বাচ্চার যদি কিছু হয় তাহলে আমি তোকে কি করব তা আমি নিজেও জানি না। শাওন ছেলের দরজা খুলে ওকে ছাড়ানোর চেষ্টা করে। তুরের চোখ বন্ধ হয়ে আসতেই তীব্র ওকে ছেড়ে দেয়।
আর ইন্সপেক্টর শাওন ওকে ওভাবেই মারা শুরু করে। কিন্তু তীব্র তখন তুরের দিকে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। তুর কাশতে কাশতে হাঁপিয়ে গেছে। কোনো রকম জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তুর বলতে লাগলো, দেখিয়ে দিলেন না নিজের আসল রূপ? আপনার অংশকে তো রাখবই না। আর এটাও বলে রাখি, আমি সানিকে বিয়ে করব, আর আপনি কিছু করতে পারবেন না। কথাটা শুনে সানির হাত আলগা হয়ে এলো। ও এতক্ষণ তুরকে ধরে রাখলো। এই কথা শুনে হাতটা ছুটে যেতেই ও আবার তুরকে ধরলো। এটা শুনে যেন তীব্র আরও বেশি হিংস্র হয়ে উঠল। কয়েকজন মিলেও তীব্রকে ধরে রাখতে পারলো না। তীব্র চিৎকার করে বলতে লাগলো, এই বেবির যদি কিছু হয়, খোদার কসম কেটে বলছি, তুর, আমি তোমার ফ্যামিলির চিহ্ন আমি মুছে ফেলবো। আমার এই বাচ্চাটা চাই, আর সাথে এখন তোমাকেও। সানি নিয়ে যাও ওকে, ও বাইরে বেরোলে আটকে রাখা যাবে না। সানি এতক্ষণ একটা ঘরে ছিল। শাওনের কথায় হুঁশ ফেরে তুর ঘাড়তারার মতো ঠায় দাঁড়িয়েছিল। সানি কোনো মতে ওকে নিয়ে বাইরে বেরিয়েছে। আর তীব্র আরও বেশি ভয়ানক হয়ে উঠেছে। ওকে থামাতে না পেরে শাওন আবার ওকে মেরেছে। ওর মুখে তখন একটা কথাই ছিল, আমার বেবিকে আর তোমাকে চাই। তুরকে নিয়ে বাইরে বেরিয়ে এসেই সানি খুব জোরেই তুরকে একটা থাপ্পড় মারে। তুর গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সানি ওকে ঝাঁকিয়ে বলে, ভিতরে এসব কি বলছিস তুর? সরি সানি, আমি তোমার নামটা ইউজ করলাম। কথাটা শুনে আরেকটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে ওর, কিন্তু নিজেকে সামনে বলল, আমি ওই কথায় তোকে মারিনি। আমি এই জন্য মেরেছি, তীব্রকে মিথ্যে স্লিপ দেখালি কেন? যদি সত্যি হতো তাহলে কিছু বলতাম না, কিন্তু বেবি অ্যাবাউটের মিথ্যে কথা বলে তীব্রকে কেন খেপালি? নিশ্চুপ তুর, আহত বাক্যে খেপিয়েছিস তুই তুর। তীব্র এতদিন চুপ থাকলো, এবার চুপ থাকবে না। তোর কিছু বলতে পারলো না, ওখানে বসে কেঁদে দিল। আমি জানি না, যা মনে হয়েছে তাই করেছি। ওখানে এতক্ষণে অনেক মানুষ জমা হয়ে গেছে। এটা দেখে সানি ওকে ওখান থেকে উঠতে বলল, কিন্তু দূরে সায় পেল না। তাই জোর করে তুরকে উঠিয়ে বাইকে বসিয়ে দিল। তারপর ওকে নিয়ে চলে গেল। ওদিকে তীব্রকে থামাতে না পেরে শেষ পর্যন্ত বেঁধে রেখেছে। নদীর পাড়ে পাথরের উপর বসে আছে সানি আর তুর। সানির হাতে একটা ক্যান, আর তুর শান্ত চোখে সমুদ্র দেখছে, আর গলায় ঠান্ডা ক্যান্স আছে। ও খুব ভালোভাবেই বুঝতে পারছে আজকের কাজের ভয়ানক মাসুল ওকে দিতে হবে। ও এটাই দেখতে চেয়েছিল এই বাচ্চাটা নিয়ে তীব্রের ফিলিংস, কিন্তু যা দেখেছে তাতে ওর পশম দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তুরকে এভাবে ভাবতে দেখে সানি ক্যানে চুমুক দিয়ে বলল, হ্যাঁ রে, ওনাকে যে বললি আমাকে বিয়ে করবি, কথাটা কি সত্য নাকি? এইটা শুনে কিঞ্চিত ভুরু কুচকায় তুর। তারপর এক প্রকার হেসেই বলে, তোমাকে কে বিয়ে করবে, তুমি যে ছেলে? মজা নিয়ে বলল তুর। এইটা শুনে সানি একটু থেমে গেল। তারপর বলল, এই ঝামেলা পোহানোর চেয়ে আমার মনে হয় তোকে বিয়ে কইরা তীব্রকে গিয়ে বলবো, ভাই দেখ, তোর জুলিয়েটরে আমি বিয়ে করে ফেলছি, তুই এবার ওরে ছাড়, আমাকেও সংসার করতে দে। এইটা শুনে তোর না হেসে পারলই না। সেইটা যদি হয় আল্লাহ জানে ওই মিডনাইট ম্যান কি করবে। এইসব মজা ভুল করেও কইরো না, ভয় লাগে। এইটা শুনে সানি কিছুটা অপ্রস্তুত হয়। তারপর বলে, আমি কিন্তু মজা করছি না, সিরিয়াসলি বলছি, তোকে বিয়ে করে নিলে কেমন হয়? কথাটা শুনেই তোর দাঁড়িয়ে যায়। এমনটা মুখে আনো না সানি, যে লোক এত কিছুর পরও আমাকে ছাড়েনি, এমনকি আমার কথা রাখতে জেলে চলে গেছে, সে আমাকে এত ইজিলি ছাড়বে ভেবেছ? কখনো না। এটা আমি বুঝে গেছি, আমাকে মেরে ফেলতে হাত কাঁপবে না, কিন্তু আমাকে ছাড়বে না। তুই কি ছাড়বি ওনাকে? মানে কিছু না, মিথ্যে বলে লাভ নেই। আমি খুব ভালো করেই জানি তুই চাইলেও তীব্রকে ভুলতে পারবি না। এত কিছুর পর যে তুই ওই লোকটাকে ভুলতে পারবি না, আমি জানি। অন্যায় করলেও তোর ভালোবাসার প্রথম ছোঁয়া সেই তোর, কিভাবে ভুলবি? এই সানি, কি ভাবছ? হ্যাঁ, না কিছু না, চল, এবার অনেক লেট হয়ে গেছে, একটু পর ঠান্ডা পড়বে, তোর জন্য ঠিক না। ওদিকে তীব্র এক পুলিশের লোকদের ঋদ্ধকে খবর পাঠায় যাতে ওর সাথে দেখা করতে আসে। ঋদ্ধ কোর্ট অর্ডার নিয়ে আসে। ঋদ্ধ ছেলে তীব্রের অবস্থা দেখে প্রায় কেঁদেই দেয়। স্যার, আপনার এই অবস্থা? তীব্রের অবস্থা খুব খারাপ, ও ঠিকমতো দাঁড়াতে পারছে না। ও কষ্ট করেই ছেলের কাছে আসে। এইটুকু এসে হাঁপিয়ে গেছে, চোখ বারবার বন্ধ হয়ে আসছে, মুখ দিয়ে লালার মতো কিছু পড়ছে। অনেক কষ্টে দুলতে দুলতে বলে, আমার শাস্তি শেষ, আমি এখন এখান থেকে সসম্মানে মুক্তি চাই। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপনি নিজের মুখে স্বীকার করেছেন। তাছাড়া আমি যার কাছে গেছি সেই বলেছে আপনি যেহেতু নিজের দোষ নিজেই স্বীকার করেছেন, তাই কারো কিছু করার নেই। এইটা শুনে তীব্র ছেলের শিকে হাত রাখে, তার পিঠে মাথা রেখে বলে, তাই তো, আমি তো নিজেই দোষ স্বীকার করেছি, তাহলে এখন কি হবে?
তীব্রের কথার আগামাথা পেল না ঋদ্ধ ও বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? এইটা শুনে তীব্র একটা পৈশাচিক হাসি দেয়। এই হাসির শব্দে কেঁপে উঠল ঋদ্ধ। তীব্র তখন কর্কশ গলায় বলে, আমি যখন নিজের দোষ স্বীকার করেছি তাহলে নিজের নির্দোষ হওয়ার কথা বলতে পারবো না? কিন্তু স্যার, পুলিশ কমিশনারকে বলে আমাকে শাওনের জেল থেকে অন্য জেলে নেওয়ার ব্যবস্থা করো, বাকিটা আমি বুঝে নেব। ওকে স্যার। ঋদ্ধ শোন। তারপর ঋদ্ধকে কিছু বলে। স্যার, সত্যি আপনি এটা করবেন? হাসি ফুটিয়ে। ঋদ্ধ বেশ খুশি হয়ে চলে যায়। তীব্র খুব শান্ত হয়ে ছেলের শিখে হেলান দিয়ে বলে, দ্য গেম ইজ স্টার্ট নাও। আমাকে রাগিয়ে একদম ভালো করনি তুমি এবার দেখবে তীব্রের ক্ষমতা। তোমার কথায় যেমন সব কিছু মেনে নিয়েছি, তেমনি সব কিছু মানিয়ে নিতেও দেখবে এবার। আদালতে যদি তোমাকে নিজের আপন করে নিতে না পারি, নিজেকে নির্দোষ প্রমাণ করে, তবে আমি তোমার তীব্র নই। পরের দিন সকালবেলা কমিশনার নিজে আসে। ওনাকে দেখে শাওন সেলুট দেয়। কমিশনার বেশ রেগে জিজ্ঞেস করে, তুমি কোনো অর্ডার ছাড়া ব্যক্তিগত ক্ষোভ পূরণের জন্য ডক্টর রায়হানের গায়ে হাত তুলেছে জানো? এর শাস্তিস্বরূপ তোমাকে বরখাস্ত করা যেতে পারে। কথাটা শুনে শাওন চুপ হয়ে আছে। সত্যিও বেআইনিভাবে তীব্রকে মেরেছে। সরি স্যার। সরি বললে 7 খুন মাফ হয়ে যায় না? ইন্সপেক্টর সাইমন রহমান শাওন, আপনি হয়তো আইন ভুলে গেছেন। কোনো রকম কোর্ট অর্ডার ছাড়া ডক্টর রায়হানের উপর যে ব্যক্তিগত ক্ষোভ পূরণ করেছেন, তার জন্য আপনাকে সাসপেন্ড করার রাইট আমার আছে। স্যার, তুর ওনার সাথে দেখা করতে এসেছিল আর উনি জাস্ট শার্ট আপ শাওন। আমি তোর মুখে এই ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। উনি যদি লিগ্যাল স্টেপ নেয় তাহলে তোমার কেরিয়ার শেষ, বুঝতে পারছো? ইয়েস স্যার। মাথাটা নিচু করে কথাটা বলল শাওন। বাট আমি ওনাকে এই সেলে রাখতে চাচ্ছি না। কোর্ট অর্ডার রয়েছে, ওনাকে আজ অন্য সেলে ট্রান্সফার করা হবে। ইয়েস স্যার। তারপর তীব্রকে ওই সেল থেকে অন্য সেলে ট্রান্সফারের জন্য বের করে নিয়ে আসা হলে তীব্র হাত উঠিয়ে নিজের বিরক্তি ঝাড়ে। তারপর ওকে অন্য সেলে ট্রান্সফারের জন্য নিয়ে যাওয়ার সময় শাওনের কানের কাছে গিয়ে বলে, নিজের ক্ষমতা আমি জাহির করি না। মশা মারতে হাত নষ্ট করার ইচ্ছে নেই। ইচ্ছে ছিল তোমাকে কিছু বলবো, পরে ভাবলাম না, তুমি যা করেছো ঠিক করেছো। যাই হোক, যদি লাইফে কোনো দিন এক রাস্তায় পড়ে যাই তবে আবার দেখা হবে। আমি আপনাকে সেই কাজটার একবারও ভেবো না। তোমার মানসিকতা আমার ভালো লেগেছে, আর নিজের বাইরে কিছু করার সাহস তুমি দেখিয়েছো। সো শাস্তি প্রাপ্য তুমি নাও। আসি। শাওন তীব্রের কথার আগামাথা কিছুই বুঝল না, কিন্তু এটা বুঝলো তীব্র নিজের জোরে সেল বদল করেছে। কিন্তু কেন আর কি বলে গেল এসব? অন্য সেলে গিয়ে কমিশনারকে ধন্যবাদ জানালো। ও যা করতে চায় তা শাওনের ওখানে করতে পারতো না, তাই সেল পরিবর্তন করেছে। এইখান থেকে আদালতে নিয়ে যাওয়া হবে ওকে। ইদানিং বড্ড ক্লান্ত লাগে তুরের, বেশ ঘুম পায়। এত ঘুম কোথা থেকে আসে জানে না। রাতে একাই ঘুমায়, তোয়া বা অন্য কেউ কারোর সাথেই থাকতে ইচ্ছে হয় না। কেমন একটা অসহ্য লাগে সব কিছু। একা একাই দিন পার হয়ে যায়। প্রচণ্ড রাগ লাগে যখন বেবির কথা ভাবে। পরে আবার কোথাও যেন রাগটা মিলিয়ে যায়। রাতের খাবার খেয়ে কোনো মতে দরজা বন্ধ করে ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ও। নিজের আগের লাইফ আর বর্তমান লাইফ নিয়ে ভাবে। এখানে এসে পরীক্ষার রেজাল্ট জানতে ইচ্ছে হয়নি ওর। শুধু একটা কথা ভাবছে, সেদিন যদি তোয়ার বিয়েতে না যেত তাহলে সব কিছু স্বাভাবিক হতো। আজও কোনো ভার্সিটিতে ভর্তি হতো, সবার মতো লাইফ স্বাভাবিক হতো, কারো বন্দি হয়ে থাকতে হতো না। বেশ কিছুক্ষণ এগুলো ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। শুয়ে পড়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে যায়। ঘড়ির ছোট কাঁটা একটার ঘরে তুরের রুমে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করে তুরের চিরচেনা সেই মানুষটি। তীব্র এসেছে, আর সেই জন্য অন্য সেলে ট্রান্সফার করা হয়েছে। তবে আজকে কেন এসেছে সেই কারণটা তীব্রের কাছে স্পষ্ট নয়। ভালোবাসি নাকি রাগ, রাগ নাকি ভালোবাসা, যাই হোক সেটার প্রকাশ এককভাবে হয়। বিছানায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে তুর। ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তুরের নিষ্পাপ মুখে। না চাইতে বড্ড আঘাত করে ফেলেছে মেয়েটাকে, কিন্তু কিছু করার ছিল না। তুরের মুখের ওই কথাগুলো বাধ্য করেছিল এমনটা করতে। তীব্র এক পা করে ধীরভাবে তুরের দিকে এগিয়ে যায়। আপ জানে হাম এ প্রেয়ার ক্যা है, दर्द जिगर मुश्किल बड़ा है, सुनता नहीं कहना कभी भी, दिल बेखबर জিত পে আড়া है। এখন বুঝেছি, নিজের মনের চাওয়া বুঝেছি। হ্যাঁ তুর, সত্যি মন থেকে চাইছি তোমাকে, তাই তো না চাইতেও তোমার জন্য এতটা বেশি জিদ্দি হয়ে উঠেছে আমার মন। তোমার জন্য যে অনুভূতি আমার মনে সৃষ্টি হয়েছে তার অন্য কোনো নাম আমি খুঁজে পাইনি। ভালোবাসা নামের 4টা শব্দ দিয়ে আদৌ তা বোঝানো যায় কিনা জানি না, তাই তাকে অবুঝের মতো সেই নাম দিলাম না।
তীব্র গিয়ে তুরের পাশে বসে। আবছা অন্ধকার, কিন্তু বাইরে থেকে আসা চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে তুরের ঘুমন্ত মুখটা। ঠান্ডা বাতাসে বারবার শিউরে উঠছে। পরশু আদালতে যাওয়া হবে, তা আমি করতে চাই না তোর, কিন্তু তুমি আমায় বাধ্য করলে। তোমায় নিয়ে খেলা আমি সেদিন ছেড়ে দিয়েছিলাম, যেদিন তোমাকে বিয়ে করার ওয়াদা করেছিলাম। কিন্তু তুমি গতকাল যেটা করলে, তারপরে আবারও আমাকে বাধ্য করলে তোমাকে নিজের বন্দিনী করতে। আমার সন্তান আর তোমাকে নিজের করার জন্য আমি নিরুপায়। তীব্র তুরের হাতের বন্ধন থেকে কাঁথা ছাড়িয়ে নিয়ে তুরের গলায় হাত বুলায়। মোবাইলের টর্চ অন করে গলার দিকে তাকাতেই আঁতকে ওঠে। ওর আঙ্গুলের ছাপ বিশ্রীভাবে ফুটে উঠেছে, ফর্সা গলায় দাগগুলো কালো হয়ে আছে। তীব্র ভালোভাবে দেখে নেয় তুর গভীর ঘুমে আসন্ন, আর এই সময়টা স্বাভাবিক। তীব্র তুরের কপালে গভীর চুমো আঁকে। ওর গালে হাত দিয়ে কিছু আফসা আলোয় ওর মুখটা দেখতে থাকে। তারপর কিছু মনে করে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সরি তুর, কথাটা বলে তীব্র ওর গলার বাইরের সেই জায়গায় আঙুল দিয়ে স্লাইড করে। এই দাগটাই তুরকে নিজের বন্দিনীর চিহ্ন হিসেবে দিয়েছিল, যেটা সবসময় তুর দেখত আর নিজের মনে বিড়বিড় করত, যা তীব্র ক্যামেরায় সবসময় দেখত। তীব্র কখনোই চায়নি এই দাগটা ওর শরীর থেকে মুছে যাক, আর তাই ও বারবার একই জায়গায় এই নকশা করেছে। কিন্তু এখন সেটা হালকা হয়ে এসেছে। এই দাগটা বিয়ের পর ওর মনে দিতে চেয়েছিল, কিন্তু তাতে ব্যর্থ হয়েছে। আসলে জোর করে মনের দখল নেওয়া যায় না। তীব্র পারেনি, অস্থির করতে পেরেছে, ভালোবাসার সৃষ্টি করতে না। তোমার মনে যখন ভালোবাসার দাগ দিতে না পারি, তাহলে বন্দিনীর দাগটাই নিজের শরীরে রাখো, যেটা করা আমার দ্বারা সম্ভব। তুরের গলার নিচের বাইটের সেই জায়গায় আবার তীব্র ঠোঁট ছোঁয়ায়। হঠাৎ ঘুমের মাঝে তুর প্রচণ্ড ব্যথা অনুভব করে। ঘুমের তালে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তীব্র ওর দুই হাত দুপাশে চেপে ধরে। ভয়ে তুরের নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যায়। আধো আধোভাবে চোখ মেলে তাকাতে চোখের সামনে কাউকে দেখতে পায়। আচমকে এমন কিছু দেখে ভয়ে তুর চিৎকার করতে নিলে তীব্রর মুখ চেপে ধরে একদম ওর কাছে গিয়ে বলে, চিৎকার কেন করছে তুর বেবি? আমি তো তোমার তীব্র, তোমার সন্তানের বাবা। তুর নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। ওর এই অবস্থা দেখে তীব্র বলে, আমার থেকে দূরে যাওয়ার জন্য তোমার যতটা আকুতি, আমার ততটাই তোমার কাছে আসার জন্য। তুরের মুখ ছেড়ে দিতেই ও জোরে জোরে শ্বাস নিয়ে বলে, আপনি এখানে কেন? আপনার তো জেলে থাকার কথা, তাই তো? একটু ভেবে দেখো, তোমার ইচ্ছে পূরণ করতে জেলে যেতে পারলে নিজের ইচ্ছে পূরণ করতে বাইরে আসতে পারবো না? আপনি আসলে একটা জঘন্য লোক। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলতে থাকে, কিন্তু তুরের এই কথাগুলো এখন তীব্রের গায়ে কাটার মতো ফুটছে, বিষ লাগছে। শুধু এটাই মনে আসছে ও তখন বেবিকে মেরে ফেলার কথা বলছে, আর এটা ভাবা মাত্রই কন্ট্রোল হারিয়ে ফেলল নিজের উপর থেকে। আমি তো জঘন্যই, আর সেই জন্য জঘন্য লোকটাকেই সারা জীবন সহ্য করতে হবে তোমার। তুরের দু কাঁধ ধরে কথাটা বলল, কিন্তু তুর পাগলের মতো ছুটোছুটি করছে। প্রচণ্ড রাগ লাগলো, কিন্তু এখন কোনো মতেই তুরের গায়ে আঘাত করতে চায় না ও। কিন্তু তুরও নাছরবান্দা, সেটাও বুঝলো। একসময় তুরের ধাক্কায় বেড়ে পড়ে যায় তীব্র, কিন্তু ও তো কম না, তুরের হাত ধরে টেনে ওকেও ফেলে দেয়। কিন্তু বিছানায় পড়ার আগেই তীব্র ওকে ধরে বিছানায় শুয়ে নিজের বাম বাহুতে ওর মাথা রেখে দুহাত শক্ত করে জড়িয়ে নিজের কপালে তুরে ঠোঁট দেয়। না চাইতেও তুর কপালে চুমু আঁকে। এটা দেখে তুর শান্ত হয়ে যায়, আর তীব্র বলে, কিস করতে চাও আগে তো বলবে, তাহলে চুপ করুন আর ছাড়ুন আমাকে। বেশ রেগে তীব্রকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তীব্র নাছরবান্দা। দ্যাটস মাই গার্ল, আলতোভাবে তুরের গাল চাপড়ে। জানো আমি ছাড়বো না, তবু ছোটাছুটি করবে? তুমি জানো তুমি এমন করলে আমার তোমাকে ছাগলের বাচ্চা মনে হয়। আচ্ছা, তোমার বাবা মায়ের ছাগলের খামার ছিল যে তুমি তা দেখে দেখে এমন হয়েছ? এইটা শুনে তোর প্রচণ্ড রেগে গিয়ে ওর দিকে তাকায়। মজা হচ্ছে? আর যদি সবাইকে জানাতে না চাও তুমি আমার আদর খাচ্ছ, তাহলে এখন কথা বলো না, বলে তুরকে নিজের বুকের মাঝে নিয়ে নিল। তুর প্রথমে কিছুটা শান্ত হলেও যে বেশিক্ষণ থাকবে না তা বুঝলো। ঠিক তাই হলো। তুর নিজেকে আবার ছাড়ানোর চেষ্টা করলো। তোমাকে দেখে আমার বোঝা হয়ে গেছে আল্লাহ সবার জন্য যোগ্য সঙ্গী পাঠায়, কিন্তু আমি আপনার কেউ না। তুমি আমার শরীয়ত মোতাবেক বউ না হলেও আমার বেবির মা তো। আচ্ছা, আমাদের বেবি কার মতো হবে? কিছুটা চিন্তিত হয়ে। আপনার সব কিছু আপনার মতোই হবে, এবার ছাড়ুন আমাকে। তুর অনবরত ওকে ছাড়ানোর চেষ্টা করছে। তীব্রের বুকে হাত দিয়ে কিল ঘুষির কোনো কমতি রাখে নাই, কিন্তু তীব্র নাছরবান্দা তুরের পাগলামিতেও ও মজা নিচ্ছে।
একসময় না পেরে তীব্রের বুকে কামড় বসিয়ে দেয়। এতটা জোরে রক্ত বেরিয়ে আসে। এবার তীব্র আহ শব্দ করে দ্রুত তুরের হাতগুলো পিছনে এক হাত দিয়ে ধরে ওর গালে আলতো করে চেপে ধরে বলে, এই ছাগলের বাচ্চার মতো লাফাও, ঠিক আছে, কিন্তু এই কুকুরনির মতো কামড়াচ্ছ কেন? কুকুর বলাতে তুরের রাগ আরও বেড়ে গেল। ও চোখ মুখ খিচিয়ে দাঁত কড়মড় করতে করতে বলল, আপনি কি আমাকে কুত্তা বললেন? বুঝলো প্রচণ্ড রেগে গেছে তুর। ওকে শান্ত করার জন্য বলল, কুত্তা কখন বললাম? আমি তো কুকুরনি বললাম। ইনোসেন্ট ফেস করে কথাটা বলল। ওই একই হলো। সে যাই হোক, কুত্তা কুকুরনি হোয়াট এভার, এখন কামড় দিও না। ছোটোবেলায় শুনতাম পেটে বাচ্চা থাকা অবস্থায় কুকুরে কামড় দিলে মানুষের পেটেও বাচ্চা হয়। এখন তুমিও প্রেগনেন্ট, বুঝতেই পারছো। না না, মরার ভয় নেই, কিন্তু যদি তোমার কামড়ে আমি প্রেগনেন্ট হয়ে যাই, ব্যাপারটা কেমন হয় না? এমনি তোমার জন্য আমার সব রেপুটেশন আল্লাহর রহমতে গেছে। এখন যতটুকু মানুষ হিসেবে ছিল তাও যাবে। সো প্লিজ। তীব্র এমন একটা ফেস করে আছে যাতে ওকে নিষ্পাপ শিশু মনে হচ্ছে, যেন কিছুই বোঝে না। তুরোর মুখে এই কথা শুনে আবুলের মতো রাগী ফেস করে তাকে আছে। এভাবে দেখছো কেন? তোমার মতলব সুবিধার না। এই কোথাও তোমার খিদে পায়নি তো? দেখো প্লিজ, আর যাই করো না কেন আমাকে নিজের খাবার ভেবো না, মিনতি করে কথাটা বলল। মানে? তুরের মনে হচ্ছে ও সত্যি পাগল হয়ে যাবে। মানে আমার ঠোঁট তোমার কাছে যে স্যান্ডউইচ মনে হয় তা হয়তো জানি না ভেবেছ? তীব্রের এমন কথায় তুরে সত্যি সত্যি মাথা ঘোরা শুরু করলো। আপনি বাজে কথা বন্ধ করবেন আর ছাড়ুন আমাকে প্লিজ। তুর ওর থেকে উঠতে চাইলে তীব্র এবার টেনে আবার ওকে বুকের ওপর ফেলে দেয়, যাতে ওর চুল তীব্রের মুখে পড়ে। তুর ওঠার আগেই এক হাত দিয়ে ওকে বুকের মধ্যে আটকে ধরে। তুর মুখ উঠিয়ে তীব্রের দিকে তাকাতে ওর চুলগুলো তীব্রের কানে গুজে দেয়। তুরের চোখে পানি চিকচিক করছে। তীব্র আর কোনো কথা না বলে তুরের মাথা নিজের বুকে রাখে। তুরও আর কোনো রকম ছোটাছুটি না করে শান্ত হয়ে পড়ে। তীব্রের হৃৎপিণ্ডের ধুকপুকানি তুরের কানে আসছে। নিশ্চুপ তুর তা কান পেতে অনিচ্ছাতেই শুনছে। প্রথমে বিরক্ত লাগলেও ধীরে ধীরে তা ছন্দের মতো লাগতে লাগলো ওর কাছে। কিছুক্ষণ পর যখন তীব্র উঠতে চাইল, তুর তাতে বাধা প্রদান করলো। এই ছন্দের ছন্দপতন একদম সহ্য হলো না ওর। তীব্র উঠতে চাইলে তুর শব্দ করে নিজের বিরক্তি প্রকাশ করলো। তীব্র তুরের বিরক্তি বুঝতে পেরে মৃদু হাসলো। এবার নিজেও একদম শান্ত হয়ে শুয়ে রইল আর ওর বুকে কান পেতে চোখ বন্ধ করে রইল তুর। তীব্র বড় বড় নিঃশ্বাস নিয়ে কাঁথা দিয়ে তুরকে ঢেকে দিল যাতে ওর ঠান্ডা না লাগে। তারপর এক হাত দিয়ে তুরকে জড়িয়ে আর এক হাত দিয়ে চুলে হাত বোলাতে লাগলো। এভাবে কতক্ষণ গড়িয়ে গেল বলতে পারে না কেউ। ঠিক যেমন আগে ছিল এখনও তাই ঠিক। নিস্তব্ধতা কাটিয়ে তীব্র বলে উঠল, আমাকে ছেড়ে ভালো আছো তুমি তুর? কষ্ট হয় না? তুমি তো আমার অভ্যাস হয়ে গেছো। তোমাকে বুকে নিয়ে মাথায় হাত না বুলালে আমার ঘুম আসে না, তোমার হাতে না খেলে তৃপ্তি আসে না। এসব অভ্যাস আমার হয়েছে। আচ্ছা, এগুলো কি তোমার বদ অভ্যাসে পরিণত হয়নি? নিশ্চুপ তুর ওর অভ্যাস যে কতটা খারাপ করে দিয়েছে তা তুর খুব ভালোভাবে বুঝতে পারছে। হঠাৎ তীব্র নিজের বুকে গরম পানির আভাস পায়। বুঝতে পারছে অনুভূতির চেয়ে অভিমানটা বেশি তুরের। হবে নাই বা কেন? যেখানে সবাই নিজের কাছের মানুষের কাছে অভিমান ভাঙানোর আশা করে, সেখানে তীব্রের কাছ থেকে শুধু অভিমানের কারণ পেয়েছে, কিন্তু তা ভাঙানোর বদলে তুরকে এটা বুঝিয়েছে তীব্রের জন্য এ কোনো ম্যাটার করে না। তাই তুরের করা এই বিহেভ অপ্রত্যাশিত নয়, এটা ওর ভালোবাসার কামাই ভেবেই তুরের কপালে ভালোবাসার পরশ রাখে তীব্রের স্পর্শের গভীরতা আবেশ খুঁজে পাচ্ছে তুর। চাইতেও তীব্রকে দূরে ঠেলে দিতে পারে না। তীব্র কোনো না কোনোভাবে ঠিক ওর মনকে নরম করিয়ে দেয়। আচ্ছা তুর, তোমার ইচ্ছে করে না সব কিছু ভুলে গিয়ে ছোট্ট একটা জাল বুনতে, যেই জালে তুমি আমার স্ত্রী হয়ে আমার পাশে থাকবে, আমাদের ছোট বেবি আমাদের ভালোবাসার কারণ হবে? ভালোবাসার ছোট্ট সেই সংসার নামের জালে আমার সাথে বাধা পড়তে ইচ্ছে করে না? লোভ দেখাইতে চাইছে না আমাকে? কিন্তু আমি লোভী নই। তুরের কথায় শব্দ করে হাসে তীব্র। হাসছেন কেন? আমি তো বলেছি আমি অন্য কাউকে বিয়ে করব। তুর এখনও তীব্রের বুকে চোখ বন্ধ করে আছে। তবে পার্থক্য হচ্ছে কথাগুলো বলার সময় তীব্রের শার্ট খামছে ধরেছে নিজের অজান্তেই, যা তীব্র খুব ভালোভাবে বুঝতে পারছে। কাকে বিয়ে করবে? ছানিকে? পারবে? যাকে ইচ্ছে তাকে। সেটা আপনাকে বলতে যাব কেন? কারণ আমার বেঁচে থাকা অবধি আমার বন্দিনী অন্য কারো খাঁচায়, সেটা আমি কি করে হতে দেই? হঠাৎ করে তীব্র তুরের চুলগুলো নিজের মুঠোয় পুড়ে নেয়। তুর নিজের চুলে ব্যথা পায়। কি করছেন? চুলে ব্যথা পাচ্ছি তো। তুর ভুলে গেছে ও এখন তীব্রের বাড়িতে ওর বন্দিনী নয়, আর তীব্র ভুলে গেছে ও তুরকে মানাতে এসেছে। দুজনেই যেন নিজেদের কয়েক মাস পিছনে চলে গেছে। তীব্র ওর চুলের মুঠোয় তুরকে নিজের
মুখের কাছে নিয়ে এসে ওর থুতনি ধরে বলে, তোমার মুখে অন্য কারো নাম যেন না শুনি তুর, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চোখে মুখে প্রচণ্ড রাগ ফুটে উঠেছে তীব্রের। এবার তুরের রাগটাও বেড়ে গেল। খারাপ না হয়ে কিভাবে পারবে? আপনি লোকটাই তো খারাপ। আমি খারাপ তাই না? প্রচণ্ড রেগে। তাহলে খারাপ কাকে বলে এবার দেখাবো। তখনই তুরকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। ও কিছু করতে যাবে, পরক্ষণে মনে পড়ে ও এখানে কেন এসেছে, অথচ নিজের কাজ না করেই ও তুরকে আরও রাগিয়ে দিচ্ছে। এখন টম জেরির মতো ঝগড়া করার সময় নেই ওর হাতে। তাই তীব্র নিজেকে শান্ত করে নেয়, তারপর কিছু একটা ভেবে নিজের শার্টের বোতাম খুলতে থাকে। এটা দেখে বেশ ঘাবড়ে যায় তুর। কি করছেন আপনি? ঢোক গিলে কথাটা বলল তুর।